আসছি। এটা হচ্ছে কি দুর্নীতিকে ঠিক আমার কাছে মনে হয়েছে যে তিনি আমার, যার কারণে আমি আসছি, তিনি দুর্নীতি, তিনি আমার বাবারও শত্রু ছিলেন, আমারও শত্রু এবং আমার ছেলে মেয়ের জন্য আমি বললে মানুষের বলবো ওই বেশি স্পিড বোর্ড দৌড়াইছে যে বসছই, কিন্তু আর কেউ যদি মরে হলো ওই ব্যারিস্টারের কারণে বসছে। আমার দরকার ছিল কেন আমি যদি মরিও সুলতান জানাজা কইয়া আইয়া কোনো খান্দন লাগতো না, সুলতান আইয়া আমার সোনারগাঁয়ের খামনে খেতে রাখা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামে আপনারা দেখবেন ব্যারিস্টার সুমন বর্তমানে যে কষ্টের কথাগুলো আলোচনা করেছেন, তার শত্রু, তার বাবার শত্রু, তার সন্তানের শত্রু একজন ব্যক্তি, দ্বিতীয় কোনো ব্যক্তি নয়, একজন ব্যক্তি যে তার শত্রু এবং দুর্নীতি তার শত্রু। এদিকে ব্যারিস্টার সুমন এবং তার শ্যালক দুইজনে মিলে স্পিডবোট উল্টে গিয়ে ওনারা পানির নিচে চাপা পড়ে যায়। এদিকে সেই সূত্র ধরে ব্যারিস্টার সুমন আপনাদেরকে কড়াভাবে বক্তব্য দিয়ে জানাতে চেয়েছে। কি বলেছে ব্যারিস্টার সুমন, আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে থাকবেন। প্রশ্ন এখানেই, ব্যারিস্টার সুমন কেন, কী কারণে উনি এইভাবে লাইভে বললেন যে আমার শত্রু, আমার বাবার শত্রু, আমার সন্তানের শত্রু, আমার স্ত্রীর শত্রু পৃথিবীতে একজনেই। কথাটা কতটুকু যুক্তিগতা আছে এর মাঝে, যা আমি আপনি এই ভিডিও দেখলে টোটালি বলতে পারবো। কেননা একটা মানুষ কখন নিজেকে খুব গভীরভাবে প্রশ্ন করে বসে, খুব গভীরভাবে নিজেকে কেঁদে ফেলে, যেটা ব্যারিস্টার সুমন আজকের এই দৃশ্যে আপনারা দেখতে পেয়েছেন। উনি ভার্চুয়ালভাবে বক্তৃতা দিচ্ছিলেন, কিন্তু উনি বক্তৃতা দিতে গিয়ে কেঁদে ফেলেন। কিন্তু কেঁদে ফেলার মূল কারণ একটাই, যে এই পৃথিবীতে উনি যখন শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনের জন্য আসেন, তখন তার লাইফে শত্রু একজনই দাঁড়ায়, যে তার বাবার শত্রু ছিল। এই শত্রুটার আপনার কথাগুলো তার বাস্তবে সরাসরি শুনে আসুন। চলুন আমরা কিছু কথা শুনি। আমার মনে হয়েছে আমি বললে মানুষের বলবো ওই বেশি স্পিড বোর্ড দৌড়াইছে যে বসছই, কিন্তু আর কেউ যদি মরে হলো ওই ব্যারিস্টারের কারণে বসছে। আমার দরকার ছিল কেন আমি যদি মরিও সুলতান জানাজা কইয়া আইয়া কোনো খান্দন লাগতো না, সুলতান আইয়া আমার সোনারগাঁয়ের খামনে খেতে রাখা। এটাই আমার আপনার কাছে চাওয়া। আর কেন এই যে স্পিড বোর্ড চালাইতেছি, মনে করেন আমি বুঝি না যে খাম করতেছি, যে কোনো সময় মরতাম পারি। ওই স্পিড বোর্ডের তলে বই দিয়া নাহলে খুঁজতে না খুঁজতে তলে বইয়া তো মরবো। আমার এটা বই নয়, আমার বই হলো যে স্বপ্ন আমি সোনারগাঁয়ের মানুষের দেখাইছি, এই স্বপ্ন পূরণ না করে তো আল্লাহ আমার দুনিয়া থেকে না নেয়। আরে বলবো তো সমস্যা হয়েছে আমার আল্লাহ সাঁতার পারে না, ওই কারণে আরো করছি কি বলতো। আমি দেখলাম যে বউয়ে চিল্লাইতো এটা যদি মরে ওইব তুলে শোনাই থেকে বিয়া দিছিলাম দিয়ে আমার বাইটারে তুমি হইতো কিনা যে সোনারগাঁয়ে যে তুমি আত্মীয়তা করছো, আমরা তো আগে জানতাম না, তোমরা সাঁতার জানো না। আমার আল্লাহ যে সাঁতার জানে না এগুলো আমি জানি না। এরপরে দেখুন এটা যে বুড়ি খাইতেছে আমার আমি বুঝছি যে আল্লাহ আন্তাজ করে যদি আমি আরো আগুয়াই এও মরবো, আমার বইও মরবো। আমি বেলা ছেড়ে দিছি আমার শালা একজন দেখি এটা অভিজ্ঞতা কিনা হইল যে ফুল আছে ডুবছিল আর তুলাবাই ডাকছিল এখানে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এই মরা নদীর মধ্যে এত স্পিড করে অনেক আনন্দ কাটাইছি। আনন্দের পরেও যে নিরানন্দ আছি এখন বুঝছি জীবনের মানে কিটা। কিন্তু এইরকম দুলাভাই থাকলে সাঁতার না জানলে মহাসমুদ্র পাড়ি দেওয়া যায়, এটা আজকে প্রমাণ পাইছি। দেখ আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আসলে দোয়া করছেন। আমরা যারা স্পিড টুর আসলাম, যে শুরু ভাই চেহারা বিশেষ করে আমি জড়াইছি। আমি নিজে যখন দুলাভাই বলছি যে ফাঙ্কার ধরে তুমি বাঁচলাই, তখন আমার মাথায় কাজ করছে স্পিড বোট যদি ফাঙ্কাই করে আমার জীবনও বাঁচতে পারে, পরে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি। আমি ওই এরা কইলাম দৌড়াইস না খালি, কারণ এ তো আইসে বেটা অভিজ্ঞতা দিছি টিকা, এ তো জানে না তোমার কাছে
কইলাম স্পিড বুকের খোলাটা দাও, তুমি ঢুকতাই না। এবার দুইটা তিনটা খাইয়া আবার উঠতে শুরু হয়েছে। এরপরে কোনো ভাবে ওরাইয়া তখন আমি খারে কইতাছি, ওই যে স্পিড বোটের যে ড্রাইভার এরে কই তুই তাড়াতাড়ি নিচে আমারে ভাই দেখ আর কেউ রয়েছে নি। এ ভাই দেখতেছি মোবাইল বার করে মোবাইলটা যেন খালি না বিছে, আমার মানুষ বলে আর এ কয় মোবাইলটা যেন না বিছে। মানে এর মাথা কিনা বুঝোই, এর মোবাইল দিতে ওই তোর আমার 7,000 টাকা দাম, আর আমার মানুষ বলি দেখি 70 লাখ। এরপরে এর মোবাইল আমি হাতে লইছি, আর এরপরে নিচে নাইলে দেখে। এই লোকে বাস্তবতা দুইটা তিনটা জিনিস শিখলাম। একটা হলো তুমি মরো, অসুবিধা নাই, এ বলবো মোবাইলটা যেন না বিছে। আর হলো গিয়া যে আতার জানে না, এ তোমার আলা হইলো অসুবিধা নাই, তোমার হলো এই বলবো। আজ কথাটা বুঝলাম যে নিজের যোগ্যতা না থাকলে, নিজের পড়াশোনা না থাকলে, নিজের কর্ম না থাকলে, নিজের আপন দুলাভাই হাতে টাইনে নিত না। এই হাতটা ভঙা নিছে এদিকে আজকে আতার জানতো আমার দুলাভাই কম লাগে না, ওই আতার জানে না আজকে দুলাভাই আত্রায়। এর লাগিয়া পড়ালেখাই কোন লাগবো নি না, ইকে দুলাভাই টানবো নি, দুলাভাই টানি না আর খিলাই টানবো। আমি টেনশনের কোনো কারণ নাই, এটা ডুববো আবার জাগাইবো। খালি তোমরা পড়াশোনা করিয়া যে উন্নয়নের মহাসড়কে নামছি এটা না দেখতে আমি মরতাম না। আর আজকে মাগরিবের নামাজের পরে এখানের মধ্যে ফায়ার ওয়ার্কস হইব, প্রায় লাখ খানেক টাকা খালি খিতেই আনছি। ওই আকাশ আলোকিত আঘাত 5,000 ঘন্টা লেগে দামের একটা লাগাইছে ওই জাগলা ফলাইতে, আমি পয়সা মিলে নিয়ে নিতাম না। উঠতে উঠতে 15-20টা উঠছে, উঠতে আবার উস্কিও দিছে, উস্কিটা ফলাই দিছে। এদিকে ব্যারিস্টার সুমনের সেই স্পিড বোট উল্টে যাওয়া সেই বক্তব্য আপনারা দেখেছেন ইতিমধ্যে। আসলে কতটুকু এখানে আঘাত পেয়েছিলেন ব্যারিস্টার সুমন, নাকি এখানে কোনো আঘাত পান নাই, নাকি ব্যারিস্টার সুমন কি বোঝাতে চেয়েছেন আপনাদেরকে? এখানে ব্যারিস্টার সুমন এটাই বোঝাতে চেয়েছিলেন যে আপনি যদি একটা কাজ না জানেন তাহলে আপনাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে, আগে কাজে প্রশিক্ষণ করে। ব্যারিস্টার সুমনের এই স্পিড বোট উল্টে যায় তার কারণ হচ্ছে ওনারা অতটা অভিজ্ঞ না স্পিড বোট চালাতে, সেক্ষেত্রেই স্পিড বোটটা উল্টে যায়। এতে ভয়ের কিছু নেই। ব্যারিস্টার সুমন এতটুকুই বোঝাতে চেয়েছেন আমি মরে গেলে কোনো সমস্যা নেই, ভালো হবে, কিন্তু অন্য একজন মরে গেলে দোষ হবে, মারছে ব্যারিস্টার সুমন, মরছে ব্যারিস্টার সুমন। তাই ব্যারিস্টার সুমন বোঝাতে চেয়েছে যে আমি নিজে মরে গেলে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, আমার শত্রুরা খুশি হবে, কিন্তু অন্য কেউ যেন আল্লাহ না মারে এবং না মরে, এটাই অনুরোধ করছে, এটাই বোঝাতে চেয়েছেন। তবে স্পিড বোট কেন, পৃথিবীর যে কোনো যন্ত্র, যে কোনো মেশিন আপনারা নিজেরা না জানলে, না শিখলে এরকম হতেই পারে 2-1 অর্থাৎ ছোটোকালে যখন সাইকেল চালিয়েছেন তখন ছোটোবেলায় কতবার পড়েছেন, কারণ তখন আপনারা সাইকেল চালাতে শিখতেন না। এটাই মূল কারণ, মূল ধারণা। এদিকে ব্যারিস্টার সুমনের সেই যে ভার্চুয়াল বক্তব্যটা, যে বক্তব্যতে ব্যারিস্টার সুমন কেঁদে দিয়েছেন, খুব কণ্ঠ ভারী অবস্থায় বক্তব্য দিয়েছেন। কেন, কি কারণে? কারণ তার বাবার এবং তার শত্রু সেখানে নিয়েও কথা বলেছিলেন, তার জীবনে কি ঘটতে চলেছে। চলুন ব্যারিস্টার সুমনের সেই কণ্ঠ। এখানে যে দুর্নীতির বিরুদ্ধে একটি প্রোগ্রাম, আমি কিন্তু বেশিরভাগ মানুষ যারা আমাকে ডেকে এনেছেন, দাওয়াত দিয়েছেন, আমি কাউকেই চিনি না, কিন্তু একজনকে চিনি, যার কারণে এই প্রোগ্রামে আমি আসছি। এটা হচ্ছে কি দুর্নীতিকে চিনি। আমার কাছে মনে হয়েছে যে তিনি আমার, যার কারণে আমি আসছি, তিনি দুর্নীতি, তিনি আমার বাবারও শত্রু ছিলেন, আমারও শত্রু এবং আমার ছেলে মেয়ের জন্য শত্রু। তো উনাকে পরাভূত করার জন্য আমাকে যে যে জায়গায় ডাকবেন, অথবা না ডাকলেও আমি যদি জানি আমি যাব, যতই মাইনরিটি হোক এই সংখ্যার দিক থেকে তাদের সাথে থাকাটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি আশা ছেড়েই দিছিলাম। আমার মনে হয়েছিল যে এই নির্বাচনে আমি যখন জিতে আসি এমপি হিসাবে, আমি যে সকল লোকদের বিরুদ্ধে নির্বাচনে অবতীর্ণ হই বা আমার যুদ্ধ করতে হয়েছে, এখানে একটা বড় প্রভাব ছিল দুর্নীতি। আমাকে শুধু যোগ্যতার জুড়ে আসতে দেয়া হয়নি, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। যারা দুর্নীতিতে সিস্টেমের কারণে আবদ্ধ তারা আমাকে আসতে দিতে চান। তো আমি যেহেতু ইয়াং বা আমার অন্যান্য কারণে আমি জালটা, মাকড়সার জাল যেটা উনি দেখিয়েছেন, এটা আমি ছিঁড়ে ফেলি। আমি, আপনারা জানেন যে
গতকালকে পরশুদিন আমাদের দেখছেন যে আপনারা বাজেট প্রণয়ন করা হয়েছে। তো একটা কথা আপনাদেরকে না বললেই নয়, আমি যেহেতু এমপি, আমার তো গ্রামে যেতে হয়, বা এমপি হওয়ার আগেও আমি গ্রামে যেতাম, গ্রামের বিচারে থাকতাম বেশিরভাগ সময়। তো বিচারে ভালো মন্দ কথা বলতে পারতাম বলে অনেক আগেই আমাকে লোকজন বলতেন যে আপনার মনে হয় ব্যারিস্টার হইলে ভালো হতো। কিন্তু কি কপাল আমার, শেষ পর্যন্ত ব্যারিস্টারই হয়ে গেছি আমি। তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে BBMBA তে পড়াশোনা করতাম। তা আমাদের এখানে গ্রামে রেপ হয়, রেপ হওয়ার পর বাবা মা যখন জানেন তখন মেয়েকে বলেন যে আর যন্ত্রণা বাড়ায় লাভ নেই, বাইরের মানুষ যেহেতু শুনে নাই, এটা নিয়ে আর মামলা এগুলা করার দরকার নাই, আপাতত চুপ থাকো, তত চুপ থাকবার, যত মানুষ কম জানবে তাতে আগামীবার তোমার বিয়েটা ভালো হবে। এটা একটা সংস্কৃতি চালু আছে যে ধর্ষণের কথা বলে আবার সম্মান হানির দরকার নেই। এটা বলার কারণ কি জানেন, আমি ভাবছিলাম যে গ্রামেই বুঝি এইসব হয়, এখন দেখি আমাদের বাজেট ওই রকম হয়। কিরকম বাজেটটা দেওয়ার আগে প্রতিবারই অর্থনীতি ধর্ষিত হয়, ধর্ষিত হওয়ার পর বাজেটটা এমন ভাবে সেট করা হয় যে আগের কথা বাদ দাও, নতুন বিয়ের চিন্তা করে সামনের দিকে আগাও। নাইলে দেখবেন বৈধ আয়ের উপর কর 30%, আর অবৈধ বা কালো যেটা বলে এইটা বৈধ করলে কর দিতে হবে 15%। এটা মানে কি, এটা খালি কিন্তু এই সরকারের আমলে বা এই আমলে না, এটা প্রতিবারই দেখবেন। এর মানে হচ্ছে গিয়ে আপনাকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে আপনি বৈধতা দেওয়ার দরকার নাই, আগামীবারে কালো হিসাবে রেখে দেন, 15% দিতে পারবেন। তো এখন এই রকম জায়গায় আমি যখন থাকি, আমার তো সমস্যা হচ্ছে গিয়ে যে আমার ভয়টা একটু কম, আর সবচেয়ে বড় কম যেটা, এটা হচ্ছে হারানোর ভয় কম। হারানোর বিষয়টা আমার মধ্যে নাই। ধরেন কোনো জমি জমা নাই, ঢাকা শহরে কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো ফ্ল্যাটও নেই। আমেরিকা, লন্ডন, আমার আত্মীয় স্বজন সবাই বিদেশে থাকেন, কিন্তু আমি কোনো সম্পদ করি নাই। এবং আমি কথা দিছি যে আগামী যে 4.5 বছর আমি আরো এমপি আছি, যদি স্বাভাবিক থাকে সব। আমি সীতার যেভাবে অগ্নি পরীক্ষা হয়েছিল চরিত্রের, আমি খেয়াল করে দেখলাম যে আমি ব্যারিস্টার হিসেবে বৈধ ইনকাম দিয়েও যদি এখন ফ্ল্যাট কিনি, তাইলে বহু লোক প্রশ্ন তুলবে ওই যে এমপি হওয়ার পর। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমি এবং আমার পরিবার এই বাকি 4.5 বছর বা যতদিন এমপি থাকবো, আমরা কোন সম্পদের মালিক হব না। আর আরেকটা জিনিস কি জানেন, যে বয়সে আমি শুনছি ওই আমার স্যার, হাইকোর্টের স্যার যিনি আমাদের নিয়ে আসছেন, আমার সিনিয়র এখানে বসা আছেন, উনি আমাদের বলতেন যে ইয়াং বয়সের ইবাদত নাকি খুবই ফজিলত বেশি এবং এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ইবাদতের মতোই দেখবেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, যে বয়সে কথা বললে দুর্নীতির বিরুদ্ধে আমল করা যায়, ওই সময়ে কথা মানুষ কম বলে, বরং যে বয়সে কথা বললে ফজিলত কম, এই বয়সে বেশিরভাগ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। ধরেন আমি এখন ইয়াং মানুষ, আমরা তো এখানে বলি যে আরে আর একটু বয়স হোক, এই সময় নামাজ পড়বো না। ইয়াং বয়সে আমাদের আগ্রহটা কম থাকে। আপনি দেখবেন যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য যারা বলেন, তারা একটু জীবন সায়ান্নে চলে আসছেন। তারা হয়তো কোনো কারণে আগে পারেননি বা পেরে উঠেননি, এমন সময় আসছেন তখন তাদের ধার অত বেশি থাকে না। আর যারা দুর্নীতিবাজ হন, তাদের মিশন, তাদের টার্গেট এত পুঙ্খানুপুঙ্খ থাকে, দেখবেন সিংহ যেভাবে ধাপ করে গিয়ে গলায় কামড় দিয়ে ধরে, ঠিক এইভাবে দুর্নীতিবাজরা আমাদেরকে, যারা আমরা মনে করি দুর্নীতি করি না, তাদেরকে ধরে। এই জন্য আমরা কুলায় উঠতে পারি না। আমি 4.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আমি আগে জানতাম না যে এমপি হইলে কি আরাম। আমি জানতাম যে এমপি হইলে কাজ করতে হবে। আমি খেয়াল করে দেখলাম শুধু 4 মাসে আমার কাছে যে সুবিধা আসছে, এর মধ্যে দেখছেন না আপনারা, ওই যে আমার নানা ঈদের সময় সালামি দিতেন, সালামি দিলে এই সময় ছোট 20 টাকা দিতেন। আমি বলতাম না 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 না, কারণ আমার মা শিখাই দিয়েছেন যে কেউ দিলে এগুলা সহজেই নিতে। দর্শক, ইতিমধ্যে আপনারা সমস্ত ভিডিওর অংশগুলো দেখেছেন এবং কথাগুলো শুনেছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে যে ব্যারিস্টার সুমন 2টা জিনিস নিয়ে আপনাদের সামনে কথা বলেছেন, এবং এই কথাগুলোর মাঝখানে কতটুকু কারণ দাঁড়িয়েছে, সেখানে তার শ্যালককে নিয়ে যখন স্পিড বোর্ড উল্টে যায়, সেখানে কি ধরনের ভিডিওতে যে আপনারা দেখেছেন, তা আপনাদেরকে পুরোটাই দেখানো সম্ভব হয় নাই। এবং সে কণ্ঠভরা সেই কষ্টের ভার্চুয়াল যে বক্তব্যটা আপনাদের কাছে কেমন কত লেগেছে, কেননা এই বক্তব্যর মাঝখানে তার কষ্টের আকুতি মিনতি লুকিয়েছিল, যা আপনারা ইতিমধ্যে দেখেছেন। বিশেষ করে যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আজকের এই বক্তব্যটা ধারণ করা হয়েছিল। কেননা যে একটা মানুষ কতটা কষ্ট পেলে এই জিনিসগুলো প্রকাশ করে অনলাইনের মাধ্যমে, কতটা আঘাত পেলে এই জিনিসগুলো প্রকাশ করে, উনি বারবার বোঝাতে চেয়েছেন যে আমার শত্রু আমার বাবার শত্রু, আমার সন্তানের শত্রু। আপনারা হয়তো এই শত্রুটার নাম অনেকেই জানতে চেয়েছেন, তাই না?
আমি প্রকাশ করছি। তার শত্রু তার বাবার শত্রু অন্য কেউ নয়, এই আমাদের যে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ছিলেন, সেই লোকটাই হচ্ছে তার শত্রু, তার বাবার শত্রু। আর তার সাথে যারা চামচা ছিলেন, যেই চামচাগুলা কিছুদিন আগে বলেছিলেন যে বিশেষভাবে যে টার্গেট করে বলেছিলেন ব্যারিস্টার সুমনকে যে ওনার জন্মের অভিশাপ আছে, যার জন্মের দোষ আছে, এই ব্যক্তিটা জারজ বলা এই ব্যক্তিটা ছিল ব্যারিস্টার সুমনের শত্রু। দর্শক, আজকের মতো এখানে